IVF ET, in vitro fertilization and embryo transfer. ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো কথাটার সঙ্গে পরিচয় রয়েছে তোমাদের। ইন ভিট্রো দেহের বাইরে ফার্টিলাইজেশন। তো তোমরা জানো হিউম্যান ফার্টিলাইজেশন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এর অন্তর্গত ফ্যালোপিয়ান টিউব এর অ্যাম্পুলাতে ঘটে, কিন্তু বিভিন্ন প্রজননগত ত্রুটির কারণে কোনো দম্পতি সন্তান লাভে অক্ষম হলে বর্তমানে আইভিএফ এর ওপর নির্ভর করেন। এই বায়োটেকনোলজি পদ্ধতিতে দেহের বাইরে পরীক্ষাগারে প্রপার কালচার মিডিয়ামে স্পার্ম ও ওভামকে ফার্টিলাইজড করে নিষিক্ত ডিম্বাণু থেকে সৃষ্ট ভ্রূণকে উপযুক্ত স্ত্রী দেহের জরায়ুতে স্থানান্তরণ করা হয়। একে টেস্ট টিউব বেবি টেকনিক্সও বলে, এবং এই পদ্ধতিতে উৎপন্ন সন্তানকে টেস্ট টিউব বেবি বলে। সমস্ত প্রক্রিয়াটি কতগুলি পর্যায়ে সম্পন্ন হয়, তার পর্যায়গুলো পরপর দেখবে একটার পর একটা। প্রথম পর্যায়ে দেখবে, পরপর তোমাদের সিকোয়েন্সলি একটা নোটস দেওয়া রয়েছে, ওটাতে ফলো করবে। তো ফার্স্ট স্টেপ, প্রথম পর্যায়ে আমরা কী দেখব দেখো না, ওভারিয়ান স্টিমিউলেশন। ফার্স্ট পর্যায়ে ওভারিয়ান স্টিমিউলেশন, ওভারিকে উদ্দীপিত করা হয়। ওভারিকে উদ্দীপিত করা হয় এই পর্যায়ে যে মহিলার দেহ থেকে ডিম্বাণু সংগ্রহ করা হবে তাকে এফএসএইচ ড্রাগযুক্ত ইঞ্জেকশন মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম পর্যায়ে দেওয়া হয়। পরপর পর্যায়গুলো শুনবে। তাহলে ওভারিয়ান স্টিমুলেশন আমরা কী করব না, যে মহিলার কাছ থেকে আমরা ওভাম সংগ্রহ করব সেই মহিলাকে প্রথমে মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম পর্যায়ে এফএসএইচ ড্রাগযুক্ত ইঞ্জেকশন দেওয়া হলো, এবং যাতে একাধিক গ্রাফিয়ান ফলিকল একসঙ্গে গঠিত হয় তার জন্য এই ইঞ্জেকশন প্রয়োগ করা হয়। এর ফলে ওভারি উদ্দীপিত হয় এবং একাধিক গ্রাফিয়ান ফলিকল গঠিত হতে শুরু করে। নিয়মিতভাবে ডিম্বাণু নিঃসরণের জন্য এইচসিজি ইঞ্জেকশন দেওয়া হয় ওই মহিলাকে। তোমাদের নোটসে দেখবে একটু ত্রুটি আছে, এইচসিএইচ হয়ে গেছে, দেখবে ওটা এইচসিজি হরমোন ইঞ্জেকশন হবে, ঠিক করে নেবে। দেওয়া হলো। এবারে ওই মহিলার দেহে কি করা হয় না, ইউএসজি এর মাধ্যমে ফলিকুল, যে গ্রাফিয়ান ফলিকুলগুলো বড় হচ্ছে, গ্রাফিয়ান ফলিকুল বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয় ও ওভিউলেশন এর সঠিক সময় নির্ধারণ করা হয়। এছাড়াও মহিলার রক্তে এলএইচ বা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনের মাত্রা পরীক্ষা করেও ওভিউলেশনের সময় নির্ধারণ করা যায়। কারণ প্রপার ওভিউলেশনের সময় জানতে হবে, কারণ ওভিউলেশন হয়ে গেলে, তোমরা পড়েছো এখানে দেখতে পাচ্ছ যে যেই ইঞ্জেকশন দেওয়া রয়েছে, ইঞ্জেকশনের ফলে দেখতে পাচ্ছ একাধিক গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়েছে। আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেল, প্রতি মেনস্ট্রুয়াল সাইকেল একটাই তৈরি হয়, বাট এই ইঞ্জেকশনের ফলে একাধিক পরিণত হয়েছে। এবং ওভিউলেশন হলে জানো মেনস্ট্রুয়াল সাইকেলে 14 ডে যেদিন ওভিউলেশন ঘটে, ওভিউলেশন ঘটলে সেটা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে চলে যাবে, আর অ্যাম্পুলাতে চলে গেলে আমরা সেটাকে সংগ্রহ করতে পারবো না। তাই মাথায় রাখতে হবে যে এলএইচ হরমোনের প্রভাবে এটা ওভিউলেশনের পূর্বেই এই ডিম্বাণুটাকে তোমাকে সংগ্রহ করতে হবে বা গ্রাফিয়ান ফলিকুলগুলোকে সংগ্রহ করতে হবে। তার জন্য ইউএসজি বা এই টেস্ট করে এটাকে নির্ধারণ করা হয়। তাহলে ফার্স্ট স্টেপ গেল ওভারিয়ান স্টিমুলেশন। নেক্সট এবারে আসবো আমরা পরের পর্যায়ে, দেখবে যে কালেকশন অফ ওভাম নেক্সট পর্যায়ে রয়েছে। দেখবে ডিম্বাণু সংগ্রহ করতে হবে না ল্যাপ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। ল্যাপ্রোস্কোপ যন্ত্র ছবিতে দেখবো পরে। ল্যাপ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে পরিণত ডিম্বথলি গ্রাফিয়ান ফলিকুল বিদীর্ণ হওয়ার পূর্বে ডিম্বাণু সহ সমস্ত তরলটাকে সংগ্রহ করে নেওয়া হয়। একে ফলিকুলার অ্যাসপিরেশনও বলা হয়। ডিম্বাণু সংগ্রহের এই পর্যায়টাকে আমরা ফলিকুলার অ্যাসপিরেশনও বলে থাকি। নেক্সট পর্যায় ডিম্বাণু কর্ষণ। তাহলে 3 নম্বর স্টেপ, কালচার অফ ওভাম। সংগৃহীত তরল থেকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ডিম্বাণুগুলিকে পৃথক করে বিশেষ আর্টিফিশিয়াল কালচার মিডিয়ামে নিমজ্জিত করে ইনকিউবেটর নামক যন্ত্রে বডি টেম্পারেচারে 5 থেকে 10 ঘন্টা রেখে দেওয়া হলো।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, তাহলে কালেকশন করছি আমরা, ডিম্বাণু সংগ্রহ করলাম, ডিম্বাণু সংগ্রহ করার পরে সেটাকে বিশেষ কালচার মিডিয়ামে রেখে ইনকিউবেটর যন্ত্রে আমরা কনজারভেট করলাম। নেক্সট পরের পর্যায়ে চলে যাও। পরের পর্যায়ে আমরা দেখব কালেকশন অফ স্পার্ম। এবারে ওভাম কালেকশন হয়ে গেছে, চতুর্থ পর্যায়ে কালেকশন অফ স্পার্ম। না, মহিলার স্বামী বা ডোনারের কাছ থেকে সংগৃহীত সিমেন তরলীকৃত হলে তাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরিয়ে শুক্রাণুগুলিকে সংগ্রহ করা হয়। তারপর বিশেষ একই রকম আর্টিফিশিয়াল কালচার মিডিয়ামে এটাকেও নিমজ্জিত করে ইনকিউবেটর যন্ত্রে হোম টেম্পারেচার মানে বডি টেম্পারেচারে 30 থেকে 60 মিনিট সংরক্ষণ করে রাখা হলো। তাহলে স্পার্ম এবং ওভাম কালেকশন হয়ে গেল এবং এটাকে সংরক্ষণ করে রাখলাম। নেক্সট পর্যায়ে দেখব ফার্টিলাইজেশন, নিষিক্তকরণের জন্য একটা বিশেষ কালচার মিডিয়াম জীবাণুমুক্ত পরিবেশে কি করা হয় না, বিশেষ কালচার মিডিয়ামে সক্রিয় শুক্রাণুর সহিত ডিম্বাণু এর মিলন ঘটানো হয়, ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। বর্তমানে মডার্ন টেকনোলজিতে ICSI বলা হয়। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এর মাধ্যমে শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করিয়ে নিষিক্ত করা হয়ে থাকে। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনের মাধ্যমেই আমরা সরাসরি শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করিয়ে আমরা নিষেক সম্পন্ন করি। নিষেক হয়ে গেল। নিষেক হওয়ার পরে কী হবে না, ক্লিভেজ। আমরা জানি নিষিক্ত ডিম্বাণুগুলি ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে এটা মরুলা গঠন করবে। মরুলা থেকে এবার ব্লাস্টুলা গঠিত হয়ে গেল ক্লিভেজ পদ্ধতিতে। এবার ব্লাস্টুলা হওয়ার পরে নেক্সট পর্যায়ে এবং ভ্রূণের স্থানান্তরণ, এমব্রায়ো ট্রান্সফার। তো এমব্রায়ো ট্রান্সফার পর্যায়ে আমরা কি দেখব না, এই পর্যায়ে গ্রহিতা মহিলাকে, যে মহিলা ভ্রূণ ধারণ করবেন বা এখানে সরোগেট মাদারও অনেক সময় নেওয়া হয় দেখবে, তো যে মহিলা ভ্রূণ ধারণ করবেন তাকে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন হরমোন দ্বারা তার জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে ভ্রূণ ধারণের জন্য উপযুক্ত করে তোলা হয়। নর্মাল ফার্টিলাইজেশন হলে আমরা পড়েছি যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম প্রজেস্ট্রনের কারণে অলরেডি তৈরি হয়ে যেতে থাকে, বাট এখানে যেহেতু ফার্টিলাইজেশনটা বাইরে হচ্ছে তাই প্রজেস্ট্রন ইঞ্জেকশন এর মাধ্যমে তার জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে ভ্রূণ ধারণের জন্য উপযুক্ত করে তোলা হলো। এরপরে ক্যাথেটার নামক এক প্রকার রবারের নল এর সাহায্যে কী করা হয় না, ব্লাস্টুলাটিকে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে স্থানান্তরিত করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয় দেখবে। এবার ছেড়ে দিলে কি হবে না, ব্লাস্টুলা নর্মাল ইমপ্লান্টেশন ঘটবে। আমরা যে ইমপ্লান্টেশন পড়েছি স্বাভাবিক নিয়মে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ভ্রূণ রোপিত হবে এবং নর্মাল ডেভেলপমেন্ট হবে, ভ্রূণ আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শিশুতে পরিণত হবে এবং স্বাভাবিক সময়ে বা স্বাভাবিক নিয়মেই এটা এন্ডোমেট্রিয়াম রোপিত হওয়ার পরেই কী করবে, ভ্রূণ গঠন করবে এবং যথাসময়ে টেস্ট্যুবব্যাপী রূপে জন্ম নেবে। যথাসময়ে এটা টেস্ট্যুবব্যাপী রূপে জন্ম নিল। তাহলে পর্যায়গুলো আরেকবার মিলিয়ে নাও। তাহলে প্রথমে কি করলে না, ওভারিয়ান স্টিমিউলেশন। প্রথমে মহিলাকে FSH যুক্ত ড্রাগ ইঞ্জেকশন দেওয়া হলো, তারপরে HCG হরমোন ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ওভারিকে উদ্দীপিত করা হলো, একাধিক গ্রাফিয়ান ফলিকুল সৃষ্টি হলো দেখলে। তারপরে কি করলাম না, ল্যাপ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা কালেকশন করলাম গ্রাফিয়ান ফলিকুলকে, তারপরে সেটাকে প্রপার কালচার মিডিয়ামে সংরক্ষণ করা হলো, তারপরে স্পার্ম কালেকশন করা হলো। নেক্সট আর্টিফিশিয়াল কালচার মিডিয়ামে ফার্টিলাইজেশন হলো ল্যাবরেটরিতে, তারপর ক্লিভেজ পদ্ধতিতে সেটা এমব্রায়োতে পরিণত হলো। এমব্রায়োকে ক্যাথেটারের সাহায্যে আমরা জরায়ুতে ট্রান্সফার করলাম এবং জরায়ুতে সে স্বাভাবিক নিয়মেই কী করছে না, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে টেস্ট্যুবব্যাপী রূপে জন্ম নিল। তো পর্যায়গুলো আমরা আরেকবার দেখব, ঠিক করে দেখবে ভালো করে, ছবিতে আরেকবার দেখবে ভালো করে না। পুরো প্রসেসটা আমরা এখানে যেমন একাধিক পর্যায়ে তোমাদের নোটসে ভাগ করা রয়েছে, বাট এখানে আমরা 3টে পর্যায়ে ভাগ করছি। দেখো না, প্রথম পর্যায়কে বলা হচ্ছে ফলিকুলার অ্যাসপিরেশন, ভালো করে ফলো করবে। ফলিকুলার অ্যাসপিরেশন এই পর্যায়ে কী করা হলো না, FSH ইঞ্জেকশন দেওয়া রয়েছে। আমরা বললাম FSH ইঞ্জেকশন দিলে কি হচ্ছে, দেখো FSH ইঞ্জেকশনের ফলে ওভারির মধ্যে দেখতে পাচ্ছ, ভালো করে ফলো করবে, একাধিক গ্রাফিয়ান ফলিকুল দেখতে পাচ্ছ, একাধিক ফলিকুল ম্যাচিওর হয়েছে। এবারে আমরা একাধিক ফলিকুল ম্যাচিওর হওয়ার পর ল্যাপ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ফলো করবে। ল্যাপ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা সাকশন পদ্ধতিতে দেখো এখান থেকে গ্রাফিয়ান ফলিকুলগুলো সংগ্রহ করছে। ল্যাপ্রোস্কোপ যন্ত্রে নেডল তার সাহায্যে দেখো দেখতে পাচ্ছ ডিম্বাণুগুলোকে বা সেকেন্ডারি ওসাইটগুলোকে কালেক্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ। এটাকে বলা হচ্ছে ফলিকুলার রেসপিরেশন। নেক্সট স্টেপ দেখতে পাবো আমরা, বললাম 3টে পর্যায়ে। এরপরে হচ্ছে ফার্টিলাইজেশন। স্পার্ম কালেকশন হয়েছে, এবার বিশেষ জীবাণুমুক্ত কালচার মিডিয়ামে ওভামের সঙ্গে স্পার্মকে যুক্ত করা হচ্ছে দেখতে পাচ্ছ। স্পার্ম যুক্ত হচ্ছে, নর্মাল ফার্টিলাইজেশন, অথবা বর্তমানে আমরা বললাম মডার্ন টেকনিক ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন। সরাসরি ওভামের মধ্যে দেখো স্পার্মকে ছেড়ে দেওয়া হলো ইঞ্জেকশনের মাধ্যমে।
এর ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো, জাইগোটে ক্লিভেজ শুরু হয়ে গেছে, ক্লিভেজ পদ্ধতিতে জাইগোট থেকে মরুলা, নেক্সট ব্লাস্টুলা, বাইরের জোনা পেলুসিডার স্তরটা দেখো অপসারিত হচ্ছে, জোনা পেলুসিডার স্তরটা। এরপরে ব্লাস্টুলাকে ক্যাথেটার নামক রবারের নল দেখতে পাচ্ছ, এই ক্যাথেটারের সাহায্যে জরায়ুতে ট্রান্সফার করা হবে, এটা এমব্রায়ো ট্রান্সফার বলা হচ্ছে, দেখতে পাচ্ছ 3টে পর্যায়ে এমব্রায়ো ট্রান্সফার। ক্যাথেটারের সাহায্যে এটাকে আমরা একদম জরায়ুর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখো রবারের নল, ক্যাথেটার, সার্ভিক্স জরায়ুর মধ্যে ব্লাস্টুলাকে ছেড়ে দেওয়া হলো। এবার ব্লাস্টুলা এখানে স্বাভাবিক নিয়মেই এন্ডোমেট্রিয়ামে রোপিত হবে, স্বাভাবিক নিয়মেই দেখো এখানে এন্ডোমেট্রিয়ামে রোপিত হবে এবং বড় হতে থাকবে এবং টেস্ট টিউব বেবি রূপে জন্ম নেবে। নেক্সট আইভিএফ এর পর দুটো শর্ট কোশ্চেন, আইভিএফটা বড় কোশ্চেন আছে, এছাড়াও 2 নম্বরের অনেক সময় সংজ্ঞা আছে দেখবে। জিআইএফটি গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, দেখো গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। এক্ষেত্রে কী করা হচ্ছে দেখো না, এক্ষেত্রে সেম একই পদ্ধতিতে প্রথমে দেখো ডিম্বাণু কালেক্ট করা হলো, ল্যাপ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে সেম আইভিএফে যা করা হয়েছিল ডিম্বাণু সেম পদ্ধতিতে কালেক্ট করা হলো, আর স্পার্মও কালেক্ট করা হলো। ডিম্বাণু এবং শুক্রাণু কালেক্ট করা হলো, কালেক্ট করে সেটাকে আমরা কী করছি না সরাসরি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দেখো ছেড়ে দিচ্ছি, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে গ্যামেটটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ছেড়ে দিচ্ছি, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে নর্মাল ফার্টিলাইজেশন হচ্ছে, তারপর মরুলা ব্লাস্টুলা হয় যেমন এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়, নর্মাল প্রসেস হচ্ছে, বাট শুধুমাত্র কালেকশনটা আমরা আর্টিফিশিয়ালি করছি। তারপরটা দেখো জাইগোট জেডআইএফটি, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। এক্ষেত্রে কী করা হচ্ছে না, যেভাবে ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা হলো, করার পরে কী করা হচ্ছে না বাইরেই সেটাকে জাইগোট ফার্টিলাইজেশন হচ্ছে, বাইরেই ফার্টিলাইজেশনের পরে জাইগোট হচ্ছে, তার থেকে ভ্রূণ তৈরি হলো এবং ভ্রূণটাকে কী করা হচ্ছে সেখানে যেমন আমরা আইভিএফে জরায়ুতে ছেড়ে দিয়েছিলাম, এখানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, এই জন্য এটা বলে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। তোর মধ্যে রিলেশন বোঝা যাচ্ছে নিশ্চয়ই, আইভিএফের সঙ্গে এদের সম্পর্ক আরেকবার দেখে নাও না। আইভিএফে আমরা কী করলাম না, পুরো কালেকশন, ফার্টিলাইজেশন এবং ট্রান্সফার সবই করা হলো বাইরে। এবার এখানে কী করা হচ্ছে না, আইভিএফের পরে আমরা দেখবো জেডআইএফ, সিকোয়েন্সলি যদি দেখো তাহলে এখানে কী করা হলো, কালেকশন হলো, কালেকশন স্পার্মোমাম হলো, তারপরে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের ফলে ভ্রূণ গঠিত হলো ক্লিভেজ পদ্ধতিতে এবং ভ্রূণটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবের ছেড়ে দিচ্ছি। এবার সেটা নর্মাল নিয়মে কী করছে না সেটা রোপিত হচ্ছে এবং বড় হচ্ছে, এটাকে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। আর এখানে কি করা হচ্ছে না, এখানে শুধু কালেকশনটা করা হলো, ফার্টিলাইজেশনও হলো না, কালেকশনের পরে সেই কালেকশনটাকে ট্রান্সফার করে দেওয়া হলো ফ্যালোপিয়ান টিউবে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ফার্টিলাইজেশন, ক্লিভেজ, তারপর রোপিত হচ্ছে। রিলেশনটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে এইভাবে এই দুটো সংজ্ঞাও এখান থেকে করলে, তাহলে ফাইনালি রিপ্রোডাক্টিভ হেলথ থেকে কী কোশ্চেন করতে হবে দেখবে। প্রথমে সিকোয়েন্সলি কোশ্চেনগুলো বানানো আছে, অ্যামনিওসিন্থেসিস সব থেকে ইম্পর্টেন্ট, প্রায় আছে 3 অথবা 2 অ্যামনিওসিন্থেসিসের তাৎপর্য। তারপর এমটিপি বলা হয়েছিল দেখবে, এমটিপিতে একটা 2 নম্বরের কোশ্চেন আছে, এমটিপি কী, এর গুরুত্ব। তারপরে জন্ম নিয়ন্ত্রণ, বাদ কন্ট্রোল, এর কন্ট্রাসেপটিভ যে ম্যাথডগুলো দেওয়া রয়েছে সেই কন্ট্রাসেপটিভ ম্যাথডগুলো করলে বাদ কন্ট্রোল। তারপরে রয়েছে দেখবে এসটি থেকে আমরা বললাম যে হয় 2 নম্বর নাহলে 1 নম্বরে যে রোগগুলো দেওয়া রয়েছে সেই রোগগুলো থেকে একটা কোশ্চেন আসে। এখানে দেখবে তোমাদের দুটো ভিডিও, একই ভিডিও দেওয়া রয়েছে। প্রথমে এসটিডি দিয়ে শুরু হয়েছে যে ভিডিওটা, তারপরে বার্থ কন্ট্রোল ছিল, বাট সেখানে প্রথম ভিডিওটাতেই কিছু কয়েকটা জায়গায় দেখবে একটু ত্রুটি রয়েছে, যেমন ফ্যামিলি প্ল্যানিংয়ের সাল ভিডিওতে দেখবে বলা আছে 1950 বাট 1951 হবে, এরকম একটা দুটো জায়গায় ত্রুটি রয়েছে, তাই পরে বার্থ কন্ট্রোলটাকে আবার ফ্রেশলি একটা ভিডিও দেওয়া রয়েছে, পরে ভিডিওটাই দেখবে, প্রথমটা থেকে এসটিটা দেখলে, পরেরটা থেকে এটা দেখলে, তারপরে আইভিএফ দেখলে। তো এই কোশ্চেনগুলো মোটামুটি এখান থেকে রেডি করো, কেমন, এই চ্যাপ্টার থেকে এইগুলোই।